আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের এসএসসি কেমিস্ট্রির 11 নম্বর অধ্যায়, সেই অধ্যায় থেকে যেটা আসলে অর্গানিক কেমিস্ট্রির অংশ, সে অধ্যায় থেকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা এই প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নাম্বার এবং 2 নাম্বারে দুইটা হচ্ছে বিক্রিয়া দেওয়া আছে। তো এই দুইটা বিক্রিয়া থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে গ এবং ঘতে। তার আগে আমি ক এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করিনি। ক নাম্বার প্রশ্নে আসছে অ্যালিফিন কাকে বলে। নিম্নতর সদস্য বিশিষ্ট যেসব অ্যালকিন, ইথিন, প্রোপিন ইত্যাদি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাকে অ্যালিফিন বলে। তাহলে আমরা যেটা বুঝলাম যে নিম্নতর সদস্য বলতে বোঝায় কার্বন যেখানে কম থাকে সংখ্যায়, ধরো 2টা 3টা 4টা 5টা কার্বন থাকলে এটাকে নিম্নতর সদস্য বলে। এবং সেগুলোর সাথে যদি হ্যালোজেন বিক্রিয়া করে একটা তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অ্যালিফিন। ওকে, তাহলে তাকে আমরা অ্যালিফিন বলবো। এখন আমরা খতে যে আসছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। খতে আমাদেরকে জিজ্ঞেস করছে ফেনল একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। ফেনল একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। বেনজিন, বেনজিন জাতক ও এক বা একাধিক বেনজিন বলয় বিশিষ্ট যৌগ বা বেনজিনের ধর্ম সদিশ যে কোনো বলয়াকার যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। সোজা কথা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের মধ্যে বেনজিনের যে বলয় আছে সেই বলয়টা দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। সো বেনজিনের বলয়টা কোনটা, এই যে এটা হচ্ছে বেনজিনের বলয়, ঠিক এইটুকু, এই 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 যে বলয়টা, এটাই হচ্ছে বেনজিনের বলয় আর কি, যেটা অ্যারোমেটিক যৌগে দেখতে পাওয়া যাওয়া উচিত। ওকে, এরপর দেখো এখানে কি বলছে, এসব যৌগ সমতলীয় চক্রীয় হয় এবং এতে একান্তর দ্বিবন্ধনের উপস্থিতি থাকে। তোমরা যদি একটু খেয়াল করো এখানে দেখো, এই যে একান্তর দ্বিবন্ধন আছে, এই যেখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন আছে, তাই না। সো তুমি ফেনল, এই যে ফেনলকে এভাবে অবশ্যই এঁকে দেখাবা স্যারকে। এবং একটি বেনজিন জাতক এবং সমতুলীয় চক্রীয় যৌগ যাতে 3টি একান্তর দ্বিবন্ধন রয়েছে, কাজী ফেনল একটি অ্যারোমেটিক যৌগ। সোজা কথা আমি আবার একটু র্যাপ আপ করি যে অ্যারোমেটিক যৌগের মধ্যে এরকম বেনজিনের বলয় থাকবে এবং সেই বলয়টা তুমি এঁকে দেখাবা। তো সেখানে হচ্ছে এরকম সমতলীয়, তুমি বলতে পারো যে এটা সমতলীয় চক্রীয় একটা যৌগ। চক্রীয় যৌগ না, দেখো এখানে কিভাবে একটা লুপ কমপ্লিট করছে, একটা চক্র কমপ্লিট করছে এই জায়গায়। আর হচ্ছে কি এখানে, সেটা হচ্ছে দ্বিবন্ধনে উপস্থিতি থাকবে, ঠিক আছে। সো এই হচ্ছে আর কি খ নাম্বারের উত্তর। এখন গ নাম্বার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের এই যৌগটির অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে, সমীকরণ সহ ব্যাখ্যা করো। প্রথম যদি যৌগটা তুমি একটু খেয়াল করো, মানে 1 নাম্বার বিক্রিয়াটা খেয়াল করো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে হাইড্রোজেন, সরি, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করে এ এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এখানে এ যেটা একটা গ্যাস, এই গ্যাসটা কি আসলে, সেটা আগে আমাদের জানতে হবে, তাহলে আমরা বুঝবো যে এটা অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করা যায়। তো গ নাম্বারের উত্তরটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ হচ্ছে মূলত ইথাইন, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা হচ্ছে ইথাইন। তো এটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি। সুতরাং এ যৌগটি হচ্ছে ইথাইন যৌগ। নিচে ইথাইনের অসম্পৃক্ততা পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলো। দেখো, অসম্পৃক্ততা প্রমাণ করার জন্য তুমি ব্রোমিন দ্রবণের পরীক্ষাটা করে দেখবা। আর একটা আছে, কিন্তু ব্রোমিনটা হচ্ছে সবচেয়ে কমন পরীক্ষা। ব্রোমিনের যেটা হয় যে ইথাইনের সাথে যদি ব্রোমিনকে তুমি বিক্রিয়া করাও, তাহলে যেহেতু ইথাইনের ট্রিপল বন্ড আছে, মানে 3টা বন্ড আছে, ট্রিপল বন্ডটা খুবই উইক হয়। এই ট্রিপল বন্ডকে ভেঙে ওরা সিঙ্গেল বন্ড তৈরি করে ফেলবে। সিঙ্গেল বন্ড হচ্ছে অত্যন্ত স্ট্রং হয়। আমি আবারও বলি, এই সমযোজী যৌগের ক্ষেত্রে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এগুলো উইক হয় সিঙ্গেল বন্ডের তুলনায়। সো ব্রোমিন যায় কি করে, ব্রোমিন যায় এই ইথাইনকে ভেঙে ফেলে, এই ট্রিপল বন্ডে আক্রমণ করে ও হচ্ছে এই ট্রিপল বন্ডটা ভেঙে ফেলে। তাহলে 2টা ব্রোমিন চলে যায় সিএইচ এর সাথে, এই যে দেখো, আরো 2টা ব্রোমিন চলে যায় এই ডান পাশে সিএইচ এর সাথে। এইভাবে করে তুমি পাবা 1,1,2,2, টেট্রাব্রোমো ইথেন, এটা। তো আমি তোমাকে একটু বলি যে ব্রোমিনের যেই কালারটা, সেটা হচ্ছে ব্রোমিন হচ্ছে লাল কালারের হয়, ঠিক আছে। ব্রোমিনের যে দ্রবণটা সেটা হয় লাল কালারের। কিন্তু আমাদের ডান পাশে পাওয়া 1,1,2,2, টেট্রা, টেট্রা কেন, দেখো 4টা
ব্রোমিন আছে এখানে, দেখো 4টা ব্রোমিন আছে, তাই টেট্রা। এবং একটা ব্রোমিন 1 নম্বর কার্বনে, আর একটা ব্রোমিনও 1 নম্বর কার্বনে, একটা ব্রোমিন 2 নম্বর কার্বনে, আর একটা ব্রোমিনও 2 নম্বর কার্বনে, এই জন্য 1,1,2,2 এভাবে বলা হয়েছে টেট্রাব্রোমো ইথেন। ইথেন কেন? কারণ এখানে দেখো সিঙ্গেল বন্ড আছে, আমরা জানি সিঙ্গেল বন্ড থাকলে সেটা হয়ে যায় অ্যালকেন। ইথেন কেন? কারণ কার্বন আছে 2টা, আমরা জানি 2টা কার্বন থাকলে সেটা হয়ে যায় ইথেন। ঠিক যেমন এখানে 2টা কার্বন আছে বলেই ইথ, কিন্তু আইন কেন? আইন কারণ ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড থাকলে হয় আইন, ডাবল বন্ড থাকলে হয় ইন, ঠিক আছে? আর সিঙ্গেল বন্ড থাকলে হয় তোমার এন বা অ্যালকেন। তো এখন দেখো এই যে বিক্রিয়াটা, এটা যদি তুমি ঠিকমতো লিখতে পারো তাহলে তুমি ফুল মার্ক পাবা। তাহলে তোমাকে বলা হচ্ছে যে ইথাইনের সাথে ব্রোমিনকে যদি যুক্ত করো, ব্রোমিন কিন্তু ইথাইনের সাথে মিশলে ব্রোমিনের যে লাল কালারটা আছে সেই লাল কালারটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে তুমি কি বুঝলা যে আচ্ছা লাল কালার কেন ভ্যানিশ হয়ে গেল? নিশ্চয়ই ব্রোমিন তার মানে কারোর সাথে বিক্রিয়া করে ফেলছে, সেজন্য তো ভ্যানিশ হয়ে গেছে। আর যেহেতু ব্রোমিন বিক্রিয়া করে ফেলছে ইথাইনের সাথে, তার মানে ইথাইন সম্পৃক্ত মানে হতে পারে না। ইথাইন হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত বলেই সে বিক্রিয়া করে, সম্পৃক্তরা বিক্রিয়া করে না। যেমন হচ্ছে এই যে এটা সাধারণত এই ধরনের বিক্রিয়া করবে না, কারণ এখানে সিঙ্গেল বন্ড, সম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড, আর অসম্পৃক্ত মানে ডাবল বা ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড আলাদা বিক্রিয়া করবে না সাধারণত, বিকজ এই বন্ডগুলো অনেক স্ট্রং হয়, অ্যাজ আই সেড আর্লিয়ার। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বি যৌগ থেকে ইথেন যৌগ প্রস্তুত সম্ভব কিনা। এখানে বি যৌগটা কি, সেটা থেকে ইথেন যৌগ তৈরি করা সম্ভব কিনা, চলো এটার ব্যাখ্যা আমরা দেখি। দেখো বি যৌগটা হচ্ছে এখানে একটা অ্যালকোহল, ঠিক আছে? তো এই অ্যালকোহলের নাম কি হবে? এই অ্যালকোহলের নাম হবে প্রোপানল, কারণ এখানে কার্বন আছে 1টা 2টা 3টা। একটা কার্বন থাকলে হয় মিথ, আর একটা 2টা কার্বন থাকলে হয় ইথ, 3টা কার্বন থাকলে হয় প্রোপ। আর এখানে আছে OH, তার মানে এটা অ্যালকোহল, সো এটা প্রোপ যোগ অল বা নল, তার মানে প্রোপানল। সো প্রোপানল থেকে তোমার কি পাওয়া যাবে কিনা বললো? ইথেন না? দাঁড়াও, হ্যাঁ ইথেন। প্রোপানল থেকে ইথেন পাওয়া যাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন আমাদের কাছে তাদের। উত্তর হচ্ছে ইয়েস, পাওয়া যাবে। প্রথমে এই বিক্রিয়াটা কমপ্লিট করবা যেটা উদ্দীপকে দেওয়া ছিল, তারপরে বলবা যে এটা হচ্ছে প্রোপানল। এবার এই প্রোপানল অ্যালকোহল থেকে তুমি তৈরি করবা অ্যালডিহাইড, সেই অ্যালডিহাইড থেকে আবার তৈরি করবা হচ্ছে জৈব অ্যাসিড, বুঝতে পারছো? আর সেই জৈব অ্যাসিড থেকে তুমি সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করাইয়া তৈরি করবা জৈব অ্যাসিডের লবণ, এই যে জৈব অ্যাসিডের লবণ। তারপরে সেই লবণের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড আবারও বিক্রিয়া করাবা, একই সোডিয়াম হাইড্রক্সাইড 2বার বিক্রিয়া করাইয়া এবার তুমি ইথেন পাবা। তো এতক্ষণ তো দ্রুত বলে গেলাম, এবার একটু ব্যাখ্যা করি। যে প্রথমে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, এই দুইটার সাহায্যে, দুইটা প্রভাবকের সাহায্যে আমরা প্রোপানলের সাথে জায়মান অক্সিজেন বা ন্যাসেড অক্সিজেন, জায়মান অক্সিজেন হচ্ছে আসলে তীব্র মানে জাস্ট সদ্য তৈরি হওয়া একটা অক্সিজেন, সিঙ্গেল অক্সিজেন, এটা কিন্তু খুব রিয়াক্টিভ, হাইলি রিয়াক্টিভ। ও যায় হচ্ছে আমাদের প্রোপানলের সাথে হচ্ছে যায় বিক্রিয়া করে, বুঝতে পারছো? বিক্রিয়া করে ও তৈরি করে হচ্ছে এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড তৈরি করে, যেটার এটা যেহেতু প্রোপানল, এটার নাম হয়ে যাবে প্রোপানেল। অ্যালডিহাইডকে ন্যাল বলি আমরা বা অ্যাল বলি, আর পানি তৈরি হবে। তারপর আবারও সেই পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা। এতক্ষণ অ্যালকোহল থেকে তুমি পাইছো অ্যালডিহাইড, এবার এই অ্যালডিহাইডকে বিক্রিয়া করাবা, এই অ্যালডিহাইডকে আবার বিক্রিয়া করাইলে পাবা প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড এটা এক ধরনের জৈব অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড পাবা। জাস্ট এখানে আরেকটা অক্সিজেন অ্যাড হয়ে যাবে এই অ্যালডিহাইডের সাথে। এবার এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবে। আচ্ছা বর্ণনাগুলো তো অবশ্যই লিখবা, ঠিক আছে? বর্ণনাগুলো না লিখলে আসলে নাম্বার ভালো পাবা না। আর বিক্রিয়া তো মাস্ট। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করালে দেখো এই হাইড্রোজেনকে আমাদের এই OH, হাইড্রোজেনের সাথে OH মিলে পানি তৈরি করে, এই যে এখানে পানি তৈরি করে। আর এই সোডিয়াম কি করে? CH3CH2COO এর সাথে সোডিয়াম মিলে সোডিয়াম, আর এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, যেহেতু এটা, তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট তৈরি করে, ঠিক আছে? প্রোপানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম মিলে সোডিয়াম প্রোপানয়েট তৈরি করে, আর এদিক দিয়ে পানি হয়। এই সোডিয়াম প্রোপানয়েটকে আবারও আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, যেটাকে সাথে আবার ক্যালসিয়াম অক্সাইডকে আমরা রাখবো সাথে, একসাথে দুইজনকে বিক্রিয়া করাবো। এই ক্যালসিয়াম অক্সাইড
যেটাকে বলি চুন, আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটোকে একসাথে আমরা সোডা লাইম বলি। তো এখানে যেটা হয় দেখো, এখানে কার্বন কয়টা, বাম পাশে 3টা। এই বিক্রিয়া করাইলে কার্বন একটা সবসময় কমে যায়, 2টা হয়ে যায়, মনে রাখবা। এই সোডা লাইমের এই বিক্রিয়াটা সবসময় একটা কার্বনকে কমায়া দেয়। এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তোমাদের বইতে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে, এটাই সেই বিক্রিয়া। তো এখানে ডিকার্বক্সিলেশন মানে কি, ডি মানে না বা কমে যাওয়া, একটা কার্বন কমে যায়। এখানে দেখো 3টা কার্বন আছে, এখানে কিন্তু 2টা কার্বন হয়ে গেছে, সো কার্বন কমে গেছে। সো সোডিয়াম যেটা করে যে এই সোডিয়াম 2টা কিন্তু বাদ হয়ে যায়, আর এখানে CH3, এখানে একটা CH3, সেটা কিভাবে চলে আসে, একটা CH3 তো আছেই, আর এই CH2 এর সাথে এখানকার যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা মিলে CH3 তৈরি করে। আর এই পাশে সোডিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আবারও ফিরে আসে। সো আমাদের এটা নিয়ে আগ্রহ নেই, আমাদের শুধু আগ্রহ হচ্ছে এটা যে প্রোপানল থেকে আমরা কিভাবে ইথেন পাইলাম। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।